আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি 2027 এন্ড যারা 26 ব্যাচ আছেন আপনাদেরও চাইলে আপনারা করতে পারেন রিভিশন জন্য। তো আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বিপরীত ত্রিকোণমিতির যে ক্লাসটা ওইটার কিন্তু 7.2 আমি একটা ক্লাস নিছি, আর আজকের ক্লাসটা এই 7.2 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 7.2-এ 5 থেকে 6টা টাইপ, মানে খুব বেশি হলে মাত্র 5টা টাইপ আছে। আপনাদেরকে আমি বলি 5টা টাইপ, প্রত্যেকটা টাইপ থেকে আমি একটা করে প্রশ্ন দেখাবো। এই 5টা টাইপের প্রশ্নর মানে সমাধানগুলো যদি আপনারা পারেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই অধ্যায়ের যে কোনো প্রকার ম্যাথ আসলে আপনারা পারবেন। তো আজকের এই ক্লাসটা করানোর মাধ্যমে আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ যে অধ্যায়টা এটা একদম শেষ করে দিব। তো আমি সরাসরি ম্যাথে চলে যাব। গতদিন হচ্ছে আমি সূত্র দিছিলাম, আজ সরাসরি ম্যাথে চলে যাওয়াই বেস্ট হবে। আমি একটু জটিল ম্যাথগুলাই সমাধান করে দেওয়ার চেষ্টা করি, সহজ যেগুলো আছে সেগুলো আপনারা করবেন। আর জটিল কতটুকু জটিল, যে জটিল অঙ্কগুলো হচ্ছে আপনার বোর্ড পরীক্ষায় আসতে পারে এতটুকু জটিল, মানে খুব একটা জটিল না। মানে বোর্ড পরীক্ষায় যে ম্যাথগুলো আসে, যে প্রশ্নগুলো আসে, এগুলা মানে কিছু আছে একটু সহজ, কিছু আছে জটিল। জটিল হলেও খুব একটা জটিল না। আর কিছু ম্যাথ আছে যেগুলো একদমই সোজা। তো আমি আপনাদেরকে যে ম্যাথটা দেখাবো এটা বেশ অনেকবার আসছে। cos x plus root 3 sin x, এটার সমান হচ্ছে √2। এটার সমাধান করে আমাদের x এর জায়গায় কত হবে, মানে x এর মান আসলে কত ডিগ্রি, x তো একটা কোণ নির্দেশ করে, এই কোণ কত ডিগ্রি বসাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে সেটাই আমাদের সমাধান করে বের করতে হবে। তো আমাদের বাম পাশে যে জিনিসটা আমরা দেখতে পারলাম, cos x এবং sin x যোগ আকারে থাকতে পারে, এ যোগ আকারে আছে, বিয়োগেও থাকতে পারে, এবং sin x এর সাথে কিছু থাকবে, cos x এর সাথেও কিছু থাকবে। যেমন এখানে √3 আছে, এখানে 1 আছে, এরকম যে কোনো সংখ্যা হতে পারে। আমরা sin এর সাথে যে থাকবে তাকে আমরা a ধরবো, আর cos এর সাথে যে থাকবে তাকে আমরা b ধরবো। তাহলে এখানে আমার a সমান হইতেছে আমার √3, b সমান হইতেছে 1, এরকম কিন্তু হচ্ছে। অর্থাৎ আমাদের sin x এবং cos x পাশাপাশি যোগ অথবা বিয়োগ আকারে যদি থাকে সেক্ষেত্রে sin এর সহগ এবং cos এর সহগ গুলো আমরা নিব। এবার হচ্ছে আমরা √a² + b² বের করব। তাহলে √3 কে স্কয়ার করলে হয় 3, 1 কে স্কয়ার করলে 1, 4 কে রুট করলে হয় 2। তাহলে আমাদের এখানে আমরা 2 পাইলাম, অর্থাৎ আমাদের এই √a² + b² করে যে মানটা আমরা পাবো ওই মানটা দ্বারা আমি হচ্ছে এই সমীকরণের সবগুলা পক্ষকে কি করে দিব, ভাগ করে দিব। দেখেন আমাদের কিন্তু অনুপাত এখানে দুইটা, সাইন এবং কস। একটা অনুপাতে নিতে হয় কিভাবে সেইটা নেওয়ার জন্য মূলত আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে থাকি। তো আমরা পাইলাম হচ্ছে 2, এই 2 দিয়ে হচ্ছে আমরা ভাগ করে দেব। মানে cos x ভাগ 2, এটাকে আমরা মূলত এইভাবে লিখব। হাফ cos x, এটা হবে আমাদের √3/2 sin x, এটার সমান হচ্ছে √2/2। এই যে আপনাদের আমি বোঝাই, এই যে নিচে 2 আছে, 2 কে কিন্তু √2 * √2 লেখা যায়। উপরে একটা রুটের সাথে চলে যাবে,
তার মানে আমরা কিন্তু এটা একবারে 1/√2 লিখতে পারি। আর আমরা এখানে সাইড নোট দিব হচ্ছে সমীকরণের উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে। আচ্ছা, এখানে যেহেতু আমরা cos আছে দেখতে পাচ্ছি, এখানে cos কত ডিগ্রির মান আমাদের হাফ, এটা আমরা কিন্তু নিতে পারি। cos কত ডিগ্রির মান হাফ অথবা sin কত ডিগ্রির মান হাফ, আমরা দুইটাই নিতে পারি। দেখেন আমরা যদি cos x, আমরা cos 60 ডিগ্রি নিলাম, cos 60 ডিগ্রি মানে হইতেছে π/3, π/3, cos π/3 মানে 60 ডিগ্রি, তার মানে হচ্ছে হাফ, ইনটু cos x √3/2। এখানে যেহেতু cos π/3, দেখেন আমি যদি এটাকে sin π/3 যদি লিখি, sin 60 ডিগ্রি মান কিন্তু √3/2 হবে। এখানে আমরা 1/√2 রাখবো। আমরা পরবর্তী লাইনে দেখেন আমরা π/3 কে a কল্পনা করি আর x কে b কল্পনা করি, তাহলে cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos a minus b অথবা cos b minus a, সেম কথাই। আমরা x minus π/3 লিখতে পারি, এটা সমান হচ্ছে 1/√2। এখানে যেহেতু cos আছে, cos কত ডিগ্রি মান 1/√2, অবশ্যই cos π/4। উভয় পাশ থেকে আমরা কি করব এখন দেখেন, cos এটুকু আমরা ধরলাম থিটা আর এটুকু ধরলাম আলফা, তাহলে cos থিটা ইকুয়াল cos আলফা। এরকম যখন হয়ে যাবে তখন এটাকে আমরা থিটা সমান, থিটা জায়গায় হচ্ছে x - π/3, এটা সমান লিখতে পারি আমরা 2n π প্লাস মাইনাস আলফা মানে হচ্ছে π/4। এটা কিন্তু আমরা x - π/3 সমান আমরা এইটুকু লিখতে পারি। তাহলে আমাদের x এর মান কত আসলো, -π/3, ওই পাশে দেওয়া +π/3, 2n π প্লাস মাইনাস π/4 -π/3। হ্যাঁ, তাহলে আমাদের 2n π প্লাস মাইনাস, আমরা যদি এটুকু ক্যালকুলেশন করি, 3 থেকে 4 মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস π/12 এরকম আসবে, এরকমই আমাদের আসে। তো এটা আমরা কি করতে পারি, আনসার রাখতে পারি। এখানে n এর মান কিন্তু আমাদের আসলে যে কোনো কিছুই হতে পারে, 0 1 2 3 4 আমরা যাই বসাই, এখানে যে কোণগুলাই আসবে প্রত্যেকটা কোণের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। অর্থাৎ এটাকে আমরা আসলে ত্রিকোণমিতিক সমীকরণ যদিও বলছে, আসলে আপনাদের খুব সুন্দর একটা কথা বলে দেই, তারা কিন্তু আসলে এটার নাম সমীকরণ দিছে, এই কথাটা ভুল বলছে তারা। বলবেন যে কেন, এটা তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই, কোনো স্যারও কোনোদিন আপনাদেরকে বলবে না যে এটা যে সমীকরণ না, এটা কিন্তু সমীকরণ না, এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ না। ত্রিকোণমিতিতে কখনো সমীকরণ সম্ভব না, ত্রিকোণমিতিতে সম্ভব হচ্ছে অভেদ। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আমাদের সমীকরণ সম্ভব বীজগণিতের ক্ষেত্রে, সমীকরণ সম্ভব কিসের ক্ষেত্রে, বীজগণিতের ক্ষেত্রে। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের হচ্ছে সম্ভব না। কেন সম্ভব না, কারণ আমরা সমীকরণের সংখ্যার মধ্যে পড়ছি হচ্ছে ওইটা কেবলমাত্র শুধুমাত্র একটা মানের জন্যই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, কিন্তু আমরা এখানে একাধিক কিন্তু মান পাচ্ছি, এখানে n এর মান অসংখ্য হতে পারে, কারণ আমাদের অসংখ্য কোণ আছে, কতগুলা মানের জন্য আসলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় সেটাই আমরা বলতে পারতেছি না। অর্থাৎ আমাদের অসংখ্য মানের জন্য যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হচ্ছে, এটাকে আমরা সমীকরণ না বলে এটাকে আমরা অভেদ বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টার নাম আসলে হওয়ার উচিত ছিল বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক অভেদ। এটা আমার আসলে এই অধ্যায়টার নাম এটা হওয়ার কথা ছিল। এখন তারা আসলে যেন কি কারণে এটা দেয় নাই, যাই হোক ওইদিকে আমরা যাব না। তো আপনাদেরকে আমি এই জিনিসটা বলে রাখলাম।
আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু সমাধান আমরা করতে পারবো। এরপরে আপনাদের জন্য আমি আরো একটা ম্যাথ করাবো, এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সাইন এক্স প্লাস কজ এক্স, এটা হচ্ছে সাইন টু এক্স প্লাস কস টু এক্স। সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল হচ্ছে সাইন টু এক্স প্লাস কস টু এক্স। এখানে আমার যে সাইন এক্স আছে এটাকে আমি চাইলে এই পাশে আনতে পারি, আর কজ এক্স কে আমি ওই পাশে নিতে পারি, কোনো অসুবিধা হওয়ার কথা না। আর না হয় আমরা এই কস কে আমরা এই পাশে আনলাম, সাইন কে আমরা ওই পাশে নিলাম। সাইনের গুলা এক পাশে, কজের গুলা আরেক পাশে। এটা করার পরে আমাদের এখানে আমরা cos c মাইনাস cos d sin c মাইনাস sin d যে ফর্মুলাটা আছে ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সূত্রটা কিন্তু আমাদের সপ্তম অধ্যায়ে ছিল, ফার্স্ট পার্ট, sin c মাইনাস sin d sin c মাইনাস sin d এটা সমান হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। এটা আমার একটা ফর্মুলা। আরেকটা ছিল cos c minus cos d। cos c minus cos d এটা সমান হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। দেখেন এই দুইটা ফর্মুলা আমাদের এখানে ইউজ হবে। আচ্ছা, তাহলে আমি এখানে cos c minus cos d যখন লিখলাম, তাহলে 2 sin c plus d মানে x এবং 2x যোগ করে 2 দ্বারা ভাগ ইনটু sin 2x minus x by 2। অনুরূপ ভাবে আমরা এখানে লিখতে পারি হচ্ছে sin c minus sin d 2 cos 2x plus x by 2। এখানে আমরা লিখতে পারি হচ্ছে sin 2x minus x by 2। উভয় পাশ থেকে কিন্তু আমরা 2 বাদ দিতে পারি। 2 বাদ দিলে আমরা এখানে লিখতে পারবো sin 3x by 2 sin x by 2, আর এইটুকু আমরা এই পাশে আনবো, অর্থাৎ মাইনাস cos 3x by 2 ইনটু হচ্ছে sin x by 2। এরপর আমরা এই দুইটা জায়গা থেকে আমরা sin x by 2 কমন নিতে পারি। তাহলে আমাদের হয় sin 3x by 2 minus cos 3x by 2। তাহলে এটা সমান যেহেতু 0, এখন আমি এতটুকু মুছে ফেলি, এটুকু আপনাদের আর লাগবে না, পরবর্তী লাগবে এই ম্যাথের মধ্যেই, পরবর্তীতে লাগবে তখন লিখব। আচ্ছা, এখন আপনাদের খুব সুন্দর করে আমি বলি, sin x by 2 এর মান যেহেতু 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে আমরা sin 0 ডিগ্রি মান 0 অর্থাৎ x by 2 সমান আমরা n পাই দিতে পারি। x এর মান আমাদের 2n পাই আসবে। x এর এই মানটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি। আবার আমাদের আরো একটা কাজ আমরা করতে পারি, এটার সমান 0 ধরলাম, আবার এটার সমান আমরা 0 ধরতে পারি। এইটার সমান যখন আমি 0 ধরবো তখন কিন্তু আমাদের
sin 3x/2 এবং cos 3x/2 আমরা সমান লিখতে পারি, এবং এটাকে আমরা sin π/2 মাইনাস 3x/2 এরকমও লিখতে পারি। এখন sin এটার সমান হবে আমাদের 3x/2, এটার সমান হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। আলফা হচ্ছে এই যে এইটুকু হচ্ছে আমার আলফা। আলফার মান তাহলে কত হবে? 2 আর হচ্ছে 6, তাহলে মাইনাস, এটা তো পাই আর এটা হচ্ছে x, তাহলে এইভাবেই রাখি π/2 মাইনাস 3x/2। সমস্যা হলো না মনে হয়? আমরা এই লাইন যদি সরাসরি সূত্রটা না লিখি, আমরা 3x/2 আর এই পাশে আছে 3, 3 3 6, 6x/2 হচ্ছে π/2 এর সমান, তাহলে x সমান হচ্ছে π/6। সুতরাং x এর মান যেহেতু π/6, এটা সাইন থেকে আমাদের আসছে, দুই পাশের দিকে আমি সাইন ভ্যানিশ করছি, এবং সাইন থেকে যেহেতু আসছে, তো আমরা x এর মান দিতে পারি n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6, এরকম আমরা দিতে পারি। তো এই হচ্ছে আমার একটা সমাধান, আর ছিল আমাদের 2n পাই, এটাও আমাদের একটা x এর মান ছিল। এই দুইটা মানের জন্যই আসলে n এর মান আমরা যাই বসাবো, এখানে আমাদের অসংখ্য মান আসবে, এবং সকল মানের জন্যই হচ্ছে আমাদের এই পক্ষ এবং এই পক্ষ সমান হবে। আচ্ছা, এরপর আমাদের সাইন সি এবং সাইন ডি, কস সি কস ডি মানে সিডির যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো থেকে আমরা পারবো। এবার আমরা ট্যানের কিছু জিনিস দেখব। এখানে ট্যান থেকে আমাদের কিছু প্রশ্ন আসে। ট্যান থিটা এবং ট্যান 2 থিটা, প্লাস √3 ট্যান থিটা ট্যান 2 থিটা, √3 ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা, এটার সমান হচ্ছে √3। এইটার সমাধান করে আমরা থিটার মানটা কত সেটা নিয়ে আসব। তাহলে আমাদের এই যে এইটুকু অংশ, এইটুকু আমরা ওই পাশে নিয়ে যাব। ট্যান থিটা প্লাস ট্যান 2 থিটা হয় √3 মাইনাস √3 ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা, ট্যান থিটা প্লাস ট্যান 2 থিটা। এই দুইটা দিকে আমরা √3 কমন নিব, 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা। এইটা আমরা কি করব, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা বাঁ দিয়ে লিখতে পারি ট্যান থিটা প্লাস ট্যান 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা, এটা সমান হচ্ছে √3। আর এটাকে কিন্তু আমরা ট্যান 3 থিটা লিখতে পারি। এই পাশে হচ্ছে যেহেতু ট্যান, তাহলে ট্যান কত ডিগ্রির মান? √3 অবশ্যই 60 ডিগ্রি, মানে হচ্ছে π/3, ট্যান π/3। 3 থিটা হচ্ছে
এন পাই প্লাস আলফা, থিটা সমান হচ্ছে এন পাই ভাগ 3 প্লাস পাই ভাগ 9। এখানে এন এর মান অসংখ্য, সুতরাং থিটার মান আমাদের অসংখ্য। এই সমাধানগুলো আমরা করব। তো মূলত আমাদের সিডির ফর্মুলা দিয়ে যে ম্যাথগুলো আছে, টেন সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, এবং আমাদের সাইন কজের যে হচ্ছে সহগগুলো নিয়ে আমাদের একটা যে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টাইপটা আমাদের আছে। এরপর হচ্ছে আমি গত ভিডিওতে দেখাইছি আমাদের একাধিক অনুপাতে থাকতে পারে, সেটাকে আমাদের এক অনুপাতে নিয়ে কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখাইছি। তো টোটালি আমি আসলে যে কয়টা টাইপ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি, এখানে সব টাইপের ম্যাথই আসলে গাইডে করানো আছে, বা আপনাদের সলিউশন যে স্যারের বই ফলো করানো আছে, ওইখানে আপনারা ম্যাথগুলা বেশি প্রচুর পরিমাণে সমাধান করলে, প্র্যাকটিস করলে সমাধানগুলো হয়ে যাবে। এখন আমার একটু কথা আমি এখানে বলে রাখবো, আমি যে ম্যাথগুলা করাইছি, এখানে যে সমাধানগুলা করাইছি, এই সমাধানগুলা হচ্ছে আমাদের সাধারণ সমাধান, অর্থাৎ একদম সাধারণভাবে আমরা সমাধানগুলা করছি। আমাদের মানে যে মানগুলো আসছে, থিটার যে মানগুলো আসছে, এই মানগুলাকে আমরা এন এর মাধ্যমে কিন্তু প্রকাশ করে রাখছি। এন এর মাধ্যমে প্রকাশ করার পরেও আমাদের কিছু কাজ বাকি থাকে, যেটা আমাদের যদি ব্যবধির উল্লেখ থাকে, ব্যবধির উল্লেখ মাইনাস পাই থিটা পাই এরকম থাকতে পারে, অথবা 2 দিয়ে দিতে পারে, অথবা এখানে এটা না দিয়ে 0 দিতে পারে। এরকম অসংখ্য মান ব্যবধি আমাদের থাকতে পারে। তো আমরা এটার জন্য যে কাজটা করব, আমরা এখানে লিমিটেশনটা দেখে আমরা আসলে আমরা যে থিটার মানটা বের হইলো, যেমন লাস্ট যে ম্যাথটা বের হইছে n পাই ভাগ 3 প্লাস পাই ভাগ 9, এই মানের মধ্যে সাপোজ ধরেন যে মানে এতটুকু এই পর্যন্ত আপনার প্রত্যেকটা ম্যাথই করতে হবে। বিশেষ সমাধান যেটা, সেটা আপনাদেরকে আমি একটু ধারণা দিব, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এখন আপনার দেওয়া আছে হচ্ছে -2 পাই থেকে 2 পাই পর্যন্ত হতে পারে, এটা আপনার শর্ত দিয়ে দিচ্ছে। তাহলে আপনার এই থিটার এই মানের মধ্যে আপনি n সমান একবার 0 হলে থিটার সমান হচ্ছে পাই ভাগ 9। বলেন তো পাই ভাগ 9 কি এই শর্তকে পূরণ করে কিনা? অবশ্যই করে। এটা হচ্ছে -360 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। এর মধ্যে আমাদের পাই ভাগ 9 মানে হচ্ছে 20 ডিগ্রি। এই 20 ডিগ্রি এটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য হবে। এরপর আমরা n সমান 1 ধরব। n সমান 1 হলে থিটার সমান কত হবে? এটা হচ্ছে 1, 9 আর 3 12, 12 পাই ভাগ 27। এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে কিনা? পাইকে আপনি 27টা খণ্ড করবেন আর 12 দ্বারা গুণ করবেন, এটা কিন্তু অবশ্যই কি এটা গ্রহণযোগ্য হবে। এটা যাই হোক, আমি বুঝতে পারতেছি যে মানটা হবে। এখানে আপনি 180 ডিগ্রি বসাইলে এটা জাস্ট একটু ক্যালকুলেশন করবেন, তবে দেখবেন যে এটা গ্রহণযোগ্য হচ্ছে। তো এরকম n এর মান 1, -1, -2, -3, -4, 4, 5 এরকম মানগুলো আপনারা বিভিন্ন মানগুলা বসায় দেখবেন যে কোন মানগুলোর জন্য আমার হচ্ছে এই শর্তটা ফিল আপ করে। তাহলে এই যে এইগুলা হবে তখন আমার অ্যান্সার। বুঝাইতে পারছি তো? এটা হচ্ছে আমার বিশেষ সমাধান, যদি এরকম ব্যবধির উল্লেখ করে দেয়। আর যদি কোনো ব্যবধির উল্লেখ না থাকে, তাহলে ওই আগে যে পর্যন্ত দেখাইছি ওই পর্যন্ত করে দিবেন, তাহলেই চলবে। তো এই হচ্ছে আমার ত্রিকোণমিতিক অভেদ। তো এটা আমাদের শেষ করলাম। আগামী ভিডিওতে, আগামী দিন থেকে আমি হচ্ছে, আমাকে বেশ অনেকদিন আগে একজন কমেন্ট করে রাখছেন, তো ওই অধ্যায়টা শুরু করব।
অধ্যায়টা হচ্ছে আমাদের সমতলে বস্তু কণার গতি। অধ্যায়টা অনেকজনে ভয় পাইতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, যারা হচ্ছে ফিজিক্স প্রথম পত্র অধ্যায় 2 এবং 3, এই দুইটা অধ্যায় যারা ভালো পারে, আর 4 নম্বর অধ্যায়ের হালকা কিছু বেসিক লাগে, ততটা ইম্পর্টেন্ট না। মূলত হচ্ছে আমাদের 1 এবং 2 এবং 3, অর্থাৎ ভেক্টর এবং হচ্ছে গতিবিদ্যা, এই দুইটা অধ্যায়ের বেসিক, এবং ওই অধ্যায় থেকে যে কোনো প্রকার ম্যাথ আসলে আপনারা পারবেন। এই সমস্ত কনসেপ্টগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনার জন্য এই অধ্যায়টা খুবই ইজি হবে। আমি আপনাদেরকে একদম সুন্দর করে মাত্র 5টা ক্লাসের মাধ্যমে বিপরীত ত্রিকোণমিতি শেষ করছি। কিন্তু এটা কিন্তু বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে ওইটার চেয়ে খুব একটা বড় অধ্যায় না। এটার জন্য ধরেন যে আমি 6টা ক্লাস নিলেই শেষ করতে পারবো, কিন্তু আমি 6টা ক্লাসের মাধ্যমে শেষ করব না। আমি আরো 2 থেকে 3টা ক্লাস বেশি নেওয়ার চেষ্টা করব, একটু কম করে বোঝানোর চেষ্টা করব, যেহেতু এটা স্টুডেন্টদের কাছে একটু জটিল মনে হয়, ওরা অনেক ভয় পায়, কেউ আসলে এই অধ্যায়টা পড়তে চায় না। আমাদের কেমিস্ট্রিতে জৈব যৌগ যেমন একটা অধ্যায়, এই অধ্যায়টা ঠিক ওই রকমই একটা অধ্যায় আমরা বলতে পারি। তো অনেক জটিল অধ্যায় হলেও আমরা খুব সহজে শেষ করার চেষ্টা করব। তো আমরা আগামী দিন হচ্ছে গতিবিদ্যা নিয়ে আসতেছি। এটা হচ্ছে আমাদের সমতলে বস্তু কণার গতি, যেটার নিকনেম হচ্ছে গতিবিদ্যা। তো এটা আমরা আগামী দিন নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।